বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভুক্ত উৎপাদকের আচরণের 25তম লেকচার। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে শেষ পর্যায়ে আসছিলাম যে চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছিলাম। এখন আজকের লেকচারে আলোচনা করব চাহিদার স্থিতিস্থাপকতার একটি পার্ট, যে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা এই দুইটার মধ্যে পার্থক্য। এখানে আমি লিখে রাখছি স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য। তো স্থিতিস্থাপকতার সংজ্ঞা যদি দিতে চাই, আমরা অলরেডি পড়ে আসছি গত তিনটা লেকচারে। স্থিতিস্থাপকতা হচ্ছে দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার আপেক্ষিক বা শতকরা যে পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতটি হচ্ছে স্থিতিস্থাপকতা। এই দুইয়ের অনুপাতকে বলা হয় কি? স্থিতিস্থাপকতা। যেমন দামের আপেক্ষিক পরিবর্তন, দামের শতকরা পরিবর্তন মনে করা হয়েছে কত? 25%। দামের শতকরা পরিবর্তন হয়েছে কত? 25%। ফলে চাহিদার শতকরা পরিবর্তন হয়েছে মনে করো 30%, 30%। এই দুইটার অনুপাত যদি আমরা নেই, এখানে স্বাধীন চলক হচ্ছে কি? পি। আমরা জানি অনুপাতের ক্ষেত্রে কি হয়, স্বাধীন চলকটা ভগ্নাংশের ক্ষেত্রে স্বাধীন চলকটা নিচে বসে আর অধীন চলকটা উপরে বসে। তাহলে ডিকিউ বাই ডিপি এই দুইটার অনুপাত যদি আমরা নিতে চাই, 25% বাই 30% সমান 25% নিচে বসে 1 আসবে, যেটা 1 থেকে বড়। পক্ষান্তরে এমনও হতে পারে, যেমন স্বাধীন চলক অর্থাৎ দামের পরিবর্তন হয়েছে মনে করো 25%ই ধরলাম, 25% ধরলাম, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে 20%। তখন এই দুইটার অনুপাত যদি আমরা নিতে চাই, তাহলে স্বাধীন চলকটাকে নিচে লিখলাম, উপরে যে লিখলাম অধীন চলকটাকে। তাহলে স্বাধীন চলক পি 25, 25 এটা হবে 25টা হবে নিচে যেহেতু স্বাধীন চলক, আর ডিকিউ এটা হবে উপরে। এইখানে 0 আসবে, যেটা লেস দেন 1 থেকে ছোট। এই দুইটাই হচ্ছে স্থিতিস্থাপক। এখন স্থিতিস্থাপকতার মান যদি একের চেয়ে বেশি হয়, অর্থাৎ দামের শতকরা যা পরিবর্তন হচ্ছে, চাহিদা শতকরা পরিবর্তন, এই দুইটার অনুপাত নেওয়ার পর যদি অনুপাতের মানটা, রেশিওর মানটা যদি একের চাইতে বেশি হয়, তাহলে এটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। অথবা সহজেই দেখলেই বোঝা যায় যে দামের পরিবর্তন যা হয়েছে তার শতকরা যা হয়েছে, চাহিদার পরিবর্তন শতকরা তার চেয়ে বেশি হয়েছে, তাহলে এটা হবে স্থিতিস্থাপক চাহিদা। এটা দেখেও আন্দাজ করে বলা যায়। পক্ষান্তরে দামের শতকরা পরিবর্তন যা হয়েছে তার ফলে চাহিদার শতকরা পরিবর্তন যদি তার চাইতে কম হয়, দামের শতকরা পরিবর্তনের চাইতে কম হয়, তাহলে এটা হবে অস্থিতিস্থাপক চাহিদা। বা এই দুইটার অনুপাতের মান বা রেশিওর মান যদি 1-এর চাইতে ছোট হয়, 1-এর চাইতে ছোট হয়, তখন ওটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। এই দুইটাকে বলা হয় কি? অস্থিতিস্থাপক চাহিদা। এক নম্বরে এই পার্থক্যটুকু আমরা লিখে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে এক নম্বর পার্থক্য হচ্ছে এইটাই, যে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার যদি বেশি হয়, তাহলে তাকে বলা হবে কি? স্থিতিস্থাপক চাহিদা। পক্ষান্তরে দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার কম হয়, তাহলে এটাকে বলা হবে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে এই এক নম্বর পার্থক্যটা গেল। তাহলে এক নম্বর পার্থক্যটা আমরা লিখতে পারলাম। 2 নম্বর পার্থক্য হচ্ছে যে স্থিতিস্থাপকতার মান। স্থিতিস্থাপকতা যদি স্থিতিস্থাপক হয়, তাহলে এমন হবে যে ইলাস্টিসিটি অফ পি দ্বারা স্থিতিস্থাপকতাকে লেখা হয়। স্থিতিস্থাপকতার মান একের চেয়ে যদি ছোট হয়, আবার শূন্যের চেয়ে যদি বড় হয়, গাণিতিকভাবে আমরা যদি এই বিষয়টাকে প্রকাশ করতে চাই যে একের চেয়ে ছোট কিন্তু শূন্যের চেয়ে বড়,
এটা না হয় আমি পড়ে দিই, একের চেয়ে ছোট। এটা আগে 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 স্থিতিস্থাপকতাটা বলি, যে একের চেয়ে যদি বড় হয়, একের চেয়ে বড় হলো কিন্তু ইনফিনিটি থেকে, অসীম থেকে যদি ছোট হয়, একের চেয়ে বড় কিন্তু অসীম থেকে ছোট, তখন সেই চাহিদাটাকে বলা হবে কি স্থিতিস্থাপক চাহিদা। তখন সেটি হবে কি স্থিতিস্থাপক চাহিদা, বা স্থিতিস্থাপক চাহিদার মান, স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক অর্থাৎ চাহিদা যদি স্থিতিস্থাপক হয়, তাহলে ওই ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে একের চাইতে বেশি কিন্তু ইনফিনিটি থেকে ছোট, অর্থাৎ অসীম থেকে ছোট হবে। পক্ষান্তরে যদি অস্থিতিস্থাপক হয়, আমি এখানে লিখি অস্থিতিস্থাপক হয়, তাহলে ইলাস্টিসিটির মান, ইলাস্ট্রিসিটির মানটা একের চেয়ে ছোট হবে এবং শূন্যের থেকে বড় হবে। ইলাস্ট্রিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 0 বাট লেস দেন 1। এইটা হবে, এইটার ক্ষেত্রে হবে কি অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে 2 নম্বর পার্থক্যটা আমরা বলতে পারবো যে স্থিতিস্থাপক চাহিদার মান একের চেয়ে বড় এবং ইনফিনিটি থেকে ছোট, এবং অস্থিতিস্থাপক চাহিদার মান 0 থেকে বড় এবং একের চেয়ে ছোট। এই হচ্ছে 2 নম্বর পার্থক্যটা। আর 3 নম্বর পার্থক্য হচ্ছে বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা ঘটে। স্থিতিস্থাপক চাহিদার উদাহরণ সমূহ হচ্ছে বিলাস জাতীয় দ্রব্য। যেমন 2 নম্বরটা আমরা লিখতে পারবো। এখন 3 নম্বরটা যদি বলি, 3 নম্বরটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক চাহিদা ঘটে। যেমন গাড়ি, বাড়ি, এসি, টেলিভিশন, ফ্রিজ, রেফ্রিজারেটর, এই যে বিভিন্ন দ্রব্যগুলো বিলাস জাতীয় দ্রব্য কিন্তু ওইগুলোর ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয় কিভাবে? যেমন দাম, মনে করো আমি চিত্র দিয়ে দেখাই, চিত্রটা এঁকে দেখাই, চিত্র এঁকে যদি দেখাই তাহলে এইরকম হবে যে মনে করো প্রাথমিক দাম এইটুকু, যে P1, আর প্রাথমিক চাহিদা হচ্ছে Q1, কিন্তু দাম একটু বেড়ে এইখানে হয়ে গেল যে P2 হয়ে গেল, দাম বেড়ে কি হয়ে গেল P2 হয়ে গেল। প্রাথমিক চাহিদাকে আরো একটু দূরে দেখাই, এইখানে দেখাই যে Q1, দেখাই কি Q1, P1 দামে চাহিদার পরিমাণ হচ্ছে Q1, P1 দামে চাহিদার পরিমাণ Q1, কিন্তু একটু দাম বেড়ে গেল। আমি এখানে লম্বককে এবং ভূমিয়ককে প্রত্যেক এক এক করে ধরেছি, প্রত্যেক গড়ের মান 1 করে ধরেছি, এইভাবে প্রতিটা গড়ের মান কত 1 করে ধরেছি। এটা P হবে আর এটা Q হবে, এটা 0। একটু দাম বাড়ার ফলে যে এইখানে দামটা বেড়ে গেল, এইটুকু পরিমাণ দাম কি হলো বেড়ে গেল, ফলে চাহিদা কমে আসলো, এইখানে এইখানে কমে আসলো চাহিদা, চাহিদা কমে আসলো এইখানে। অর্থাৎ দাম এতটুকু বাড়ার ফলে, এইটুকু পরিমাণ দাম বাড়ার ফলে এইটুকু পরিমাণ চাহিদা কমছে। একটু দাম বাড়ার ফলে অনেক চাহিদা কমছে, সামান্য দাম বৃদ্ধির ফলে চাহিদা ব্যাপক হারে কমছে। এগুলা কোন কোন দ্রব্যের ক্ষেত্রে হয়? এগুলো হচ্ছে বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে হয়, যেমন গাড়ি, এসি, ফ্রিজ, টেলিভিশন, বা আরো বিভিন্ন ধরনের যে বিলাস জাতীয় দ্রব্য আছে, মোবাইল ফোন বা বিভিন্ন কম্পিউটার, এগুলার ক্ষেত্রে দাম যদি বাড়ে তাহলে চাহিদা ব্যাপক হারে কমে। তো দাম যদি বাড়ে, 10% দাম বাড়লো মনে করলাম, তাহলে চাহিদা মনে করো 30%, 20% কমলো, অথবা 10%-এর চেয়ে বেশি, 10%-এর যদি একটু বেশি হয়, তাহলে তখনই হবে স্থিতিস্থাপক চাহিদা। তাহলে ওই যে স্থিতিস্থাপকতার চাহিদা যদি স্থিতিস্থাপক হয়, সেক্ষেত্রে চাহিদা রেখাটা হবে এইরকম, ফ্লেটার হবে, এইরকম ফ্লেটার হবে, অর্থাৎ এর ঢাল কম হবে, এর ঢালটা কম হবে। অপরদিকে যদি এমন হয় যে চাহিদা, মনে করো প্রাথমিক দাম এইটুকু, একটু কমায়, প্রাথমিক দাম হচ্ছে এইটুকু এবং প্রাথমিক চাহিদা হচ্ছে এইটুকু, এটা কিউ, এটা পি। দাম হালকা একটু বাড়ছে, এইটুকু দাম বাড়ছে, এইটুকু দাম বাড়ছে, এইটুকু দাম বাড়ার ফলে চাহিদা মনে করো কমে কি হয়েছে, এই বিন্দুতে আসছে, এই বিন্দুতে আসছে, মনে করো এই বিন্দুতে আসছে, এই বিন্দুতেই আসছে Q2। এখানে লক্ষ্য করে দেখো তো যে দাম বাড়ছে, দাম বেশি বাড়ছে কিন্তু চাহিদা সামান্য কমছে, দাম বেশি বাড়ছে কিন্তু চাহিদা সামান্য কমছে। এই ঘটনা ঘটে সাধারণত যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যদি আমি বলি লবণের কথা বিশেষ করে, তো লবণের দাম যদি একটু ব্যাপক হারেও বাড়ে, তারপরেও চাহিদা কি কমবে না, মোটামুটি
এ সামান্য কমবে, একটু, খুবই অল্প কমবে। কমে যদি একেবারে নগণ্য হারে কমবে, আমি ধরলাম এইটুকু কমছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি একটি রেখা আঁকতে চাই, তাহলে এই রেখাটা হবে এইরকম একটি চাহিদা রেখা যদি অঙ্কন করতে চাই, তাহলে অস্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা যদি অস্থিতিস্থাপক হয়, সেই ক্ষেত্রে চাহিদা রেখা আঁকার ক্ষেত্রে কি হবে, এই রেখাটা হবে। এই রেখাটা কি, এই রেখা থেকে এই তুলনামূলক কি অনেকটা খাড়া না, স্টিপার না? এটা যদি ফ্ল্যাটের হয়, এটা কি খাড়া? তাহলে এই কথা বলতে পারি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা অস্থিতিস্থাপক হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা অস্থিতিস্থাপক হয়, উদাহরণস্বরূপ লবণ বলেছি, আরো বিভিন্ন দ্রব্য হতে পারে। বা আবার যেমন বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, মদ, সিগারেট, বা এই যে নেশা জাতীয় যে দ্রব্যগুলো, ওইগুলোর দাম বাড়লেও কি চাহিদা তেমন একটা কমে না। কমে না বললেই চলে, কমে যদি সামান্য একটু কমে, তাহলে এই ক্ষেত্রে চাহিদা রেখা কি হয়, খাড়া হয়। নিচের দিকে হয়, খাড়া হয়। এটার তুলনায় কি এটা খাড়া হয়। যেহেতু এটা খাড়া, তার মানে কি এটা ঢাল বেশি, এটা ঢাল বেশি আর এটা ঢাল কম। তাহলে অস্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল কি বেশি, আর স্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল কম। তাহলে এই হচ্ছে আরেকটা পার্থক্য আমরা বলে দিতে পারলাম। আরেকটা যদি বলি আমি এখানে, যে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে ডেল পি এর মান, মানে দামের পরিবর্তনের চেয়ে ডেল কিউ অর্থাৎ বা ডি কিউ, চাহিদার পরিবর্তন বেশি হয়, তখন হবে স্থিতিস্থাপক চাহিদা। আবার ডেল পি এর মান যা হবে, ডি কিউ এর মান, ডেল কিউ এর মান বা ডি কিউ এর মান যদি তার চেয়ে কম হয়, তাহলে ওটা হবে অস্থিতিস্থাপক চাহিদা। এটা এটা যদিও আমি 1 নম্বরে বলছি, তাহলে মোটামুটি এই এই পার্থক্যটুকু আমরা বুঝতে পারছি। এরপরে হচ্ছে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম প্রভাব বেশি হয়। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম প্রভাব বেশি, এটা ডাল বেশি হয়, এটা বলে ফেলছি যে স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে ডাল বেশি, ও স্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল কম, ও স্থিতিস্থাপক চাহিদা রেখার ঢাল বেশি। তারপর এটা কি, এইটাও বলছি পার্থক্য, 5 নম্বর বলছি কি, 5 নম্বর আর একটা হবে কি, কি বলছি আল্লাহই জানে, যে বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে, বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এটা 4 নম্বর, বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা ও স্থিতিস্থাপক। এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বরে কি, যে স্থিতিস্থাপক চাহিদার ঢাল কি হয়, লেটার হয়, অর্থাৎ চ্যাপ্টা হয়, এবং অস্থিতিস্থাপক চাহিদা রেখা, চাহিদার ক্ষেত্রে রেখাটা কি হয়, চাহিদা রেখা হয়, খাড়া হয়, তার ঢাল বেশি হয়। তাহলে এটা হচ্ছে 5 নম্বর। তো 6 নম্বরে যদি এখন আমি বলতে চাই, 6 নম্বরে যদি এখন বলতে চাই, তাহলে স্থিতিস্থাপক দ্রব্যের দাম প্রভাব বেশি। স্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে কি দাম প্রভাব বেশি, যে বিলাস জাতীয় দ্রব্য যেগুলো বলছি, ফ্রিজ, টেলিভিশন, রেফ্রিজারেটর, বা এই যে গাড়ি, এগুলোর ক্ষেত্রে বলছি এটার ক্ষেত্রে দামের প্রভাব ব্যাপক হারে পড়ে, অর্থাৎ দাম যদি বাড়ে তাহলে ব্যাপক হারে চাহিদা কমে। আর অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে কি দাম প্রভাবটা একেবারেই কম বা কম। যেমন লবণের ক্ষেত্রে যদি দাম বাড়ে, তাহলে চাহিদা কিন্তু খুব বেশি কমবে না, দাম বেশি বাড়লেও চাহিদা কমবে না, কমলে মোটামুটি একটু কমবে। তাহলে দাম কি, স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম কি ব্যাপক প্রভাব ফেলতেছে, এবং অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম কি তেমন একটা প্রভাব ফেলতে পারতেছে না। তাহলে এই বিষয়টা, এই হচ্ছে আরেকটি পার্থক্য স্থিতিস্থাপক চাহিদা। এবং 7 নম্বর হচ্ছে, 6 নম্বর এটা বললাম, 7 নম্বর হচ্ছে, 7 নম্বর হচ্ছে যে কোন দ্রব্যের নিকট পরিবর্তক দ্রব্য সহজলভ্য হলে চাহিদা স্থিতিস্থাপক হয়। যেমন চিনির ক্ষেত্রে যদি আমি বলি, চিনির ক্ষেত্রে বলি, চিনির দাম যদি বাড়ে, চিনির যদি দাম বাড়ে, চিনির দাম যদি বাড়ে, তাহলে চিনির বিকল্প হিসেবে আছে কি, গুড় আছে, সেকারিন আছে। তাহলে চিনির দাম বাড়লে বিকল্প দ্রব্য গুড় বা সেকারিন বিকল্প হিসেবে আছে, ধরলাম গুড়ই ধরলাম, গুড় আছে, তাই চিনির ক্ষেত্রে মানুষ গুড় ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে কি হবে, চিনির দাম বাড়লে চিনির চাহিদা, চিনির চাহিদা দামের তুলনায় চিনির চাহিদা বেশি কমবে। সেক্ষেত্রে কি হবে, চাহিদা স্থিতিস্থাপক হবে, কারণ তার বিকল্প দ্রব্য আছে, মানুষ গুড় ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে চিনির চিনির চাহিদা কি হবে, স্থিতিস্থাপক চাহিদা হবে। পক্ষান্তরে যেসব দ্রব্যের নিকট বিকল্প দ্রব্য নাই, যেমন লবণের ক্ষেত্রে বিকল্প দ্রব্য নাই, বিকল্প লবণের বিকল্প আর কিছু ইউজ করার নাই, সেক্ষেত্রে লবণের দাম যদিও বাড়ে, সেক্ষেত্রে কি হবে, চাহিদা অস্থিতিস্থাপক, অর্থাৎ চাহিদা কম কমবে। তাহলে বিকল্প দ্রব্য, কোন দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয়ের ক্ষেত্রে বিকল্প দ্রব্য ব্যাপক প্রভাব ফেলতেছে,
বিকল্প দ্রব্য যদি থাকে তাহলে ওই দ্রব্যের দাম বাড়লে চাহিদা স্থিতিস্থাপক হবে। যদি বিকল্প দ্রব্য না থাকে ওই দ্রব্যের দাম বাড়লেও চাহিদা কি স্থিতিস্থাপক হবে না, অস্থিতিস্থাপক হবে। তো এই ছিল মোটামুটি 7টা পার্থক্য দিলাম। এখন আলোচনা করব আমরা যে স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ নিয়ে। আমি হেডিংটা আগে লিখে রাখি বোর্ডে। এখন চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ নিয়ে আলোচনা করতে। 1 নম্বর, নির্ধারক সমূহ। কোন কোন বিষয় দ্বারা চাহিদার স্থিতিস্থাপকতা প্রভাবিত হয়, এটাই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ। যেমন আমরা চাহিদার নির্ধারক সমূহ পড়ছিলাম, যোগানের নির্ধারক সমূহ পড়ছিলাম, সেই হিসাবে চাহিদার স্থিতিস্থাপকতার কিছু নির্ধারক আছে। তো 1 নম্বর হচ্ছে দ্রব্যের প্রকৃতি। আমি মেইন টপিক গুলা লেখা উচিত ছিল। চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহে 8টি পয়েন্ট এখানে লিখে রেখেছি। 1 হচ্ছে দ্রব্যের প্রকৃতি। দ্রব্যের প্রকৃতি দ্বারা বোঝানো হচ্ছে দ্রব্যটা নিত্য প্রয়োজনীয় নাকি বিলাসজাত। যদি বিলাসজাত দ্রব্য হয় সেক্ষেত্রে আমরা স্থিতিস্থাপক ও স্থিতিস্থাপক পার্থক্যও আমরা পড়ে আসি যে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা স্থিতিস্থাপক হয়। অর্থাৎ বিলাসজাত দ্রব্য যদি হয় তাহলে দাম কি হয়, দাম বাড়লে কি হয়, চাহিদা ব্যাপক হারে কমে, অর্থাৎ স্থিতিস্থাপক হয়। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন লবণ বা জীবন রক্ষাকারী যে ঔষধগুলো আছে সেই ক্ষেত্রে কি দাম তেমন একটা প্রভাব ফেলে না। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে তেমন একটা প্রভাব ফেলে না। লবণ বা নিত্য প্রয়োজনীয় যে ঔষধগুলা ব্যবহার করি আমরা, মেডিসিন যেগুলো জীবন রক্ষা করার জন্য আমরা ব্যবহার করে থাকি বা খেয়ে থাকি, সেক্ষেত্রে কি দামের পরিবর্তনেও চাহিদার কোনো পরিবর্তনে তেমন একটা প্রভাব ফেলতে পারে না। এক্ষেত্রে কি হয়, অস্থিতিস্থাপক হয় চাহিদাটা। যদিও এটা আগের পার্থক্যের মতো। ভোক্তার অভ্যাস। তো ভোক্তার অভ্যাসের ক্ষেত্রে যদি আমরা বলি যে কোনো একটা দ্রব্য ভোক্তা বুক করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, ওই দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে ওই দ্রব্যের ক্ষেত্রে তার চাহিদা তেমন একটা কমবে না। যেমন বিশেষ করে যদি বলি সিগারেটের কথা বলছি, বা আরো বিভিন্ন আর কি হতে পারে, ধূমপান, মদ্যপান। এই ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার কি ব্যাপক কোনো পরিবর্তন হবে না। হলে খুবই সামান্য হবে, খুব একটা বেশি পরিবর্তন হবে না। দাম যদি খুব বেশি বেড়ে যায় তাহলে চাহিদার পরিমাণ খুব বেশি কমবে না, বা খুব বেশি কমে গেলেও চাহিদার পরিমাণ খুব বেশি বাড়বে না। কারণ দাম কমলে যে ভালো মানুষগুলো তো আর মদ খাওয়া সিগারেট খাওয়া শুরু করে দিবে না। এটা হচ্ছে ভোক্তার অভ্যাস। ভোক্তার আয় ও স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটা বিরাট প্রভাব ফেলে। যেমন উচ্চ শ্রেণীর লোকদের কাছে কোনো দ্রব্যের দাম, দামি দ্রব্যই হোক, উচ্চ শ্রেণীর লোকদের কাছে কি ওই দ্রব্যটা স্থিতিস্থাপক, ওই দ্রব্যের স্থিতিস্থাপকতাটা হবে অস্থিতিস্থাপক। কিরকম, যেমন কোটি কোটি টাকার ব্যবসা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতো, এদের ক্ষেত্রে যদি কোনো একটা গাড়ির ক্ষেত্রে যদি বলি ওটার দাম যদি বৃদ্ধি পায় তাহলে ওই ক্ষেত্রে কি হবে, ওই ক্ষেত্রে বা স্বর্ণালঙ্কারের দাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তাদের চাহিদা তেমন একটা প্রভাব পড়বে না। তাদের চাহিদা ঠিকই কি হবে, অস্থিতিস্থাপকই থাকবে। তাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন তারা ঠিকই কিনবে। এই ক্ষেত্রে তাদের চাহিদা কি, দাম বাড়লেও চাহিদাটা ব্যাপকই থাকবে। বা অনেক ক্ষেত্রে দাম বাড়ার ফলে কি করবে, বিলাসিতার জন্য কি দাম বেশি, আত্মসম্মানের জন্য ওই জিনিসটার চাহিদা আরো বেশি বাড়বে। সেক্ষেত্রে চাহিদা কি হবে, দাম বাড়ছে যতটুকু চাহিদা তার চেয়ে বেশি বাড়ছে, তাহলে স্থিতিস্থাপক হবে চাহিদা। পক্ষান্তরে নিম্ন শ্রেণীর লোকদের ক্ষেত্রে সামান্য কিছু একটু উন্নত মানের জিনিস যদি দাম বেড়ে যায় তাহলে ওই দ্রব্যের ক্ষেত্রে কি তাদের চাহিদা ব্যাপক হারে কমবে। এক্ষেত্রে চাহিদা হবে কি অস্থিতিস্থাপক। নিম্ন আয়ের লোকদের ক্ষেত্রে এখানে কি ভোক্তার আয় বিরাট একটা প্রভাব আছে। বিকল্প দ্রব্যের উপস্থিতি আগেও পড়ছি আমরা। বিকল্প দ্রব্যের ক্ষেত্রে যদি চিনির ক্ষেত্রে যে বিকল্প হচ্ছে গুড় বা স্যাকারিন, গুড়ের দাম বা চিনির দাম যদি বাড়ে তাহলে কি হবে, চাহিদা ব্যাপক হারে কি চিনির কমতে পারে, কারণ বিকল্প দ্রব্য গুড় হিসাবে আছে। এই ক্ষেত্রে কি হবে, চাহিদা হবে স্থিতিস্থাপক। তাহলে বিকল্প দ্রব্য কি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটা প্রভাব ফেলতেছে। বিকল্প দ্রব্য আছে বিধায় কি চিনির ক্ষেত্রে চাহিদা কি হচ্ছে, স্থিতিস্থাপক হচ্ছে। বিকল্প দ্রব্য যদি না থাকে তাহলে চাহিদা ও স্থিতিস্থাপক হবে, যেমন লবণের ক্ষেত্রে বা জীবন রক্ষাকারী ঔষধের ক্ষেত্রে। এরপর হচ্ছে কি বহুমুখী ব্যবহারযোগ্যতা। বহুমুখী, কোনো একটি দ্রব্য বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে এই দ্রব্যের দাম কমলে চাহিদা কি হবে, দাম কমলে বা বাড়লে চাহিদা স্থিতিস্থাপক হবে। দামের পরিবর্তনে চাহিদা স্থিতিস্থাপক হবে।
মনে করো কোনো একটি দ্রব্য বিভিন্ন জায়গায় ব্যবহার, ওই দ্রব্যটা বিভিন্ন জায়গায় ব্যবহারযোগ্য, সেক্ষেত্রে ওই দ্রব্যের দাম যদি কমে, ওই দ্রব্যের দাম কি হবে, চাহিদা কি হবে, চাহিদা ব্যাপক হারে বাড়বে। এবং এরপরে হচ্ছে দ্রব্যের দামের মাত্রা। দ্রব্যের দামের মাত্রাটা হচ্ছে ওদের দাম খুবই বেশি অথবা খুবই কম, সেসব দ্রব্যের চাহিদা ও স্থিতিস্থাপক। যে সকল দ্রব্যের দাম খুব বেশি, খুব বেশি, আবার যে সকল দ্রব্যের দাম খুবই কম, সেই সকল দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা অস্থিতিস্থাপক হয়। যেমন বড় লোকদের ক্ষেত্রে কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক যারা, তাদের কাছে গাড়ি বা স্বর্ণালঙ্কারের দাম যদি বাড়ে, তাহলে চাহিদা বরঞ্চ তাদের কি বিলাসিতার জন্য আরো বাড়বে। সেক্ষেত্রে চাহিদা কি হবে, সেক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হবে। খুবই বেশি অথবা খুবই কম, সে সকল দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়। অত্যাধিক দামি দ্রব্যের ক্ষেত্রে উচ্চবিত্ত লোকদের তেমন একটা প্রভাব পড়ে না। অর্থাৎ এখানে একটু মিস্টেক বলছি, যে যেসব বেশি দামি দ্রব্যের ক্ষেত্রে, যেমন গাড়ি, ফ্রিজ, রেফ্রিজারেটর, বড় 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 লোকদের ক্ষেত্রে কি হবে, দাম যদিও বাড়ে, চাহিদা খুব একটা কি কমবে না। যদিও না বাড়ে তাহলে আগের জায়গায় থাকবে, যেমন 20% দাম যদি বাড়ে তাহলে তাদের চাহিদা কমে যদি 5%, 10% এইরকম চাহিদা কমবে, খুব বেশি কমবে না। সেক্ষেত্রে কি হবে, চাহিদা অস্থিতিস্থাপক হবে। তেমনি নিম্নবিত্তের লোকদের কাছে আবার যে সকল দ্রব্যের দাম সামান্য, সেসব দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়। যে সকল দ্রব্যের দাম খুবই নগণ্য, সেই সকল দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়। যেমন সুইয়ের ক্ষেত্রে, সুইয়ের দাম যদি একটু, এক টাকার এক টাকার সুই যদি এখন 2 টাকা হয়, তাহলে চাহিদায় খুব একটা প্রভাব পড়বে না, চাহিদা আগের জায়গাতেই থাকবে, এটাতে কোনো একটা প্রভাব পড়বে না। সুই বা আলপিনের ক্ষেত্রে এটা কি দামের মাত্রা, দ্রব্যের দামের মাত্রা, দাম বেশি হলেও কি খুব বেশি মূল্যবান, বেশি দামি জিনিসও কি অস্থিতিস্থাপক। যেমন বিশেষ করে অস্থিতিস্থাপক হয় কি, যেমন যদি বলি একটা চিত্রের কথা, মোনালিসা একটা চিত্র আছে, সেই চিত্রে বড় বড় শিল্পকর্ম যেগুলা, ওইগুলার দাম যদি কি বাড়ে বা কমে, তাহলে চাহিদা কি কোনো পরিবর্তন ঘটবে না, আগের জায়গাতেই থাকবে। 20% দামও যদি বাড়ে, তাহলে চাহিদা 20% কমবে না, 20%-এর চাইতে কম কমবে, বা 1-2 জনের কমতে পারে, বা আগের জায়গাতেই থাকবে। সেক্ষেত্রে কি হবে, চাহিদা অস্থিতিস্থাপক হবে। এবং এরপরে হচ্ছে কি যুক্ত চাহিদা। যুক্ত চাহিদা হচ্ছে যেমন একটি দ্রব্য ব্যবহার করলে আরেকটি দ্রব্যের ব্যবহারের প্রয়োজন পড়ে। যেমন গাড়ি যদি ব্যবহার কেউ করে থাকে, তাহলে তেলের দাম যদি বৃদ্ধি পায়, তখন কি হবে, যে তেলের চাহিদা কমবে না, কারণ গাড়ি ব্যবহার করতে হলে তেল নিত্য প্রয়োজনীয়, অবশ্যই লাগবে তেল। সেক্ষেত্রে তেলের দাম বাড়লেও তেল ব্যবহার করতে হবে। যেই হারে দাম বাড়বে, চাহিদা যদি কমে তার চাইতে কম হারে কমবে বা খুবই সামান্য কমবে, সেক্ষেত্রে কি হবে, চাহিদা অস্থিতিস্থাপক হবে। যদি না গাড়ির দাম বৃদ্ধি পায়, গাড়ির দাম যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভিন্ন বিষয়, সেক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয়তো হতে পারে। এবং এরপরে হচ্ছে কি পরিপূরক দ্রব্য। তো পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে যদি বলি, পরিপূরক দ্রব্যের কোনো একটির চাহিদা বাড়লে সাথে সাথে অপর দ্রব্যের চাহিদা বাড়ে। পরিপূরক দ্রব্যের কোনো একটির চাহিদা যদি বাড়ে, সাথে সাথে আরেকটা দ্রব্যের চাহিদা বাড়ে। যেমন চিনি আর চা পাতা, চিনির দাম যদি বাড়ে তাহলে সাথে সাথে কি হয়, আরেকটি দ্রব্যের চা পাতার দামও বাড়ে। সেই ক্ষেত্রে কি, যে পরিপূরক দ্রব্যের দামও কি করছে, যে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বিরাট একটা প্রভাব ফেলছে। বা চা পাতার দাম যদি বাড়ে, চিনির দাম বাড়বে, এক্ষেত্রে কি পরিপূরক দ্রব্য বিভব প্রভাব ফেলছে। তো এই হচ্ছে যে চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ। যদিও এই ক্লাসটা অতটা ইম্পর্টেন্ট ছিল না, তারপরও দিলাম। এবং পরে যোগানের স্থিতিস্থাপকতা নিয়ে হয়তো একটা বা 2টা লেকচার লাগবে, এই 2টা লেকচার দিলে মোটামুটি এই অধ্যায়ের A to Z সম্পূর্ণ আলোচনা শেষ হয়ে যাবে। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।